এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আর আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে 4 নম্বর এপিসোডে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভৌতিক ঘটনায় আমি আশিক আছি আপনাদের সাথে। চলুন তাহলে আজকে বেশি বকবক না করে 4 নম্বর এপিসোড শুরু করা যাক। আজকের ঘটনাটা খুবই স্পেশাল হবে। এজন্য বলবো যে আপনারা যারা শুনবেন অবশ্যই কানে হেডফোন দিয়ে নিরিবিলি একা একা শুনবেন, একটা ফিল পাবেন। আমার ঘটনাটা আমি শুরু করছি। গাড়ি থেকে যখন এই স্টেশনে নামি, রাত তখন ঠিক 1টা বাজে। যাত্রীদের স্টেশনে নামিয়ে দিয়ে রেলগাড়িটি আবার চলতে লাগলো। সঙ্গে থাকা ব্যাগটা কাঁধে ঝুলিয়ে স্টেশন মাস্টারের রুমের দিকে গেলাম। ভিতরে ঢুকতে দেখি সেখানে একজন লোক বসে আছে। উনি হয়তো স্টেশন মাস্টার। তাকে গিয়ে জিজ্ঞাসা করলাম, এখান থেকে রসুলপুর কত দূর? তিনি উত্তর দিলেন, এখান থেকে রসুলপুর তো 4 কিলোমিটার হবে রাস্তা, কিন্তু এত রাত এখান থেকে রসুলপুর যাওয়ার কোনো ভ্যান পাওয়া যাবে না, তাই রাতটা কষ্ট করে এখানে কাটাতে হবে তোমাকে। তার সাথে কথা শেষ করে ওই রুম থেকে বের হয়ে গেলাম। বাইরে এসে দেখি চারপাশটা কেমন ফাঁকা ফাঁকা, কোনো মানুষ জন্যেই। পাশে যাত্রীদের ওয়েটিং রুম, সেখানে গিয়ে একটি চেয়ারে বসলাম। তারপর চিন্তা করলাম, কোনো মতে আজ রাতটা এখানে কাটিয়ে কাল সকালেই রসুলপুরের দিকে রওনা হব। দেয়ালে ঝুলে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত তখন বাজে 1:30 বেজে গেছে। চোখে একটু একটু ঘুম ঘুম ভাব, তাই চোখ বন্ধ করে বসে রইলাম। হঠাৎ এমন সময় একজন লোক এসে উপস্থিত আমার কাছে। এসে বলে, স্যার কই যাইবেন আপনি? আমি বলি, রসুলপুর যাব। কিন্তু তুমি কে? আমার নাম মতিন, এই এলাকায় ভ্যান গাড়ি চালায়। ও তাই নাকি? আচ্ছা, তুমি কি রসুলপুর যাবে নাকি? হ্যাঁ যাব স্যার, চলেন। মনে মনে চিন্তা করলাম, কষ্ট করে স্টেশনে রাত কাটার চেয়ে গন্তব্যে চলে যাওয়া অনেক ভালো। তাই ব্যাগটা হাতে নিয়ে বলি, চলো মতিন। হাঁটতে হাঁটতে মতিনের ভ্যান গাড়ির সামনে গেলাম। সেখানে গিয়ে দেখি একজন লোক আগে থেকে ভ্যানের ওপর বসে আছে। লোকটি সমস্ত শরীর চাদর দিয়ে ঢেকে রেখেছে, চেহারাটা পর্যন্ত ভালো করে দেখা যাচ্ছে না। আমি কোনো কথা না বলে লোকটার পাশে গিয়ে বসলাম। তারপরে মতিন ভ্যান গাড়ি চালাতে শুরু করে। কিছু দূর আসার পরে আমরা একটি মাটির রাস্তায় উঠলাম। সেই রাস্তার দুপাশে ছিল বিস্তৃত ধান ক্ষেত। যত দূরে চোখ যায় শুধু হলুদ পাখা ধানের হাসি। মাঝে মাঝে রাস্তার দুপাশে হালকা কিছু গাছ দেখা যাচ্ছে। আর খরা মৌসুমে চাষাবাদের জন্য একপাশে একটি খাল খনন করা আছে। আকাশে হালকা চাঁদের আলো, তারপরেও চারপাশটা বেশ পরিষ্কার দেখা যাচ্ছে। আশেপাশে কোনো জনবসতি নেই, তাই চারিদিকে শুধু ঝিঝি পোকার শব্দ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। মাঝে মাঝে দূর থেকে একটি খেক শিয়ালের ডাক কানে ভেসে আসছে। কার্তিক মাসের শেষের দিকে, তাই হালকা একটু শীত পড়ছে। মাঝে মাঝে হিমেল হাওয়া শরীরে কাঁপন ধরিয়ে দিচ্ছে, তাই ব্যাগ থেকে জ্যাকেট নিয়ে গায়ে জড়িয়ে নিলাম। কিন্তু পরে মতিন জিজ্ঞাসা করে, স্যার রসুলপুর আপনার কে থাকে? রসুলপুর আমার এক বন্ধুর বাড়ি আছে সেখানে। কিছুদিন পরে তার বড় ভাইয়ের বিয়ে, তাই যাচ্ছি সেখানে। ও আচ্ছা। মাঝপথে আসার পরে মতিন আবার বলে, স্যার আপনারা বসেন, আমি একটু আসতেছি। আমি বুঝতে পারলাম
সে প্রকৃতির ডাকে সাড়া দিতে যাচ্ছে। মতিন পিছনের দিকে একটু দূরে গিয়ে রাস্তার থেকে নেমে গেল। তাকে আর দেখা যাচ্ছে না। অনেকক্ষণ বসে থেকে আমার কোমরে ব্যথা হয়ে গেছে, তাই ভ্যান গাড়ি থেকে নেমে রাস্তার মধ্যে হাঁটাচলা করতে লাগলাম। অনেক সময় হয়ে গেছে কিন্তু মতিন আর আসছে না। আমি তখন তার নাম ধরে ডাক দিলাম, কিন্তু উত্তর পেলাম না। আমার মাঝে কেমন একটা টেনশন কাজ করছে, কিন্তু আমার পাশে বসা লোকটি কোনো সারা শব্দ নেই, চুপচাপ বসে আছে। ব্যাগ থেকে তখন টর্চ লাইটটা নিয়ে আস্তে আস্তে ওই দিকে গেলাম, কিন্তু সেখানে গিয়ে কিছুই দেখতে পেলাম না। আস্তে আস্তে আরও একটু সামনে গেলাম। হঠাৎ লক্ষ্য করলাম খালের পাশে কার যেন লাশ পড়ে আসে। কাছে গিয়ে দেখি এটি মতিনের লাশ। কে যেন তাকে গলা কেটে হত্যা করেছে, আর তার রক্ত গড়িয়ে খালের জলে মিশে সেটিও লাল হয়ে গেছে। এমন সময় লক্ষ্য করলাম ধান ক্ষেতের মাঝখান থেকে কিছু একটা শব্দ হচ্ছে। এক সময় শব্দের তীব্রতা বাড়তে থাকে। বুঝতে পারলাম ধান ক্ষেতের ভেতর দিয়ে কিছু একটা এদিকে আসছে। ভয়ে তখন দৌড় দিয়ে ভ্যান গাড়ির সামনে চলে আসি, কিন্তু এখানে এসে দেখি চাদর গায়ে দেওয়া সেই লোকটি নেই। আমি চারপাশ ভালো করে দেখলাম, কিন্তু কোথাও লোকটিকে দেখা পেলাম না। হঠাৎ লক্ষ্য করলাম দূর থেকে কতগুলো কুকুর শব্দ করতে করতে এদিকে ছুটে আসছে। কুকুরগুলোকে দেখে আমি দ্রুত ভ্যানের ওপর উঠে গেলাম। কুকুরগুলো ভ্যান গাড়ির সামনে এসে কান্নার সুরে ডাকতে শুরু করে। মনে হচ্ছে কুকুরগুলো কিছু একটা দেখে ভয় পেয়েছে, তাই ওই দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। এমন সময় খেয়াল করলাম ওইদিকে নিচ থেকে কেউ একজন রাস্তার উপরে উঠেছে। হাতে থাকা টর্চ লাইটটি সেদিকে ধরলাম। দেখি রাস্তার ওপর এক মধ্যে বয়সী মানুষ দাঁড়িয়ে আছে। মুখে আর পোশাকে রক্ত মাখা দাগ, চোখ যেন ঝলঝল করছে, আর এক দৃষ্টিতে এদিকে তাকিয়ে আছে। লোকটিকে দেখে কুকুরগুলো ভয়ে সামনের দিকে দৌড় দিল। আমি তখন কি করব বুঝে উঠতে পারছিলাম না, কিন্তু চিন্তা করলাম ভাগ্যে যা আছে তাই হবে। ব্যাগটা নিয়ে সামনের দিকে দৌড় দেব, তাই ব্যাগটি হাতে নিয়ে নিলাম। একটা দৌড় কিছু দূর আসার পরে খেয়াল করলাম সামনে দিয়ে একজন লোক হেঁটে যাচ্ছে। দ্রুত তার কাছে গেলাম। কাছে গিয়ে দেখি এটি ব্যানের সেই চাদর গায়ে দেওয়া লোকটি। তাকে দেখে মনে কিছুটা সাহস পেলাম। লোকটিকে বললাম, ভাই আপনি হেঁটে চলে আসলেন, ওইদিকে কে যেন মতির ড্রাইভারকে খুন করেছে। লোকটি গম্ভীর গলায় উত্তর দিল, তাই নাকি? এই প্রথম আমি লোকটির গলার আওয়াজ শুনতে পেলাম, কিন্তু আওয়াজটি আমার কাছে অতি পরিচিত মনে হচ্ছে। মনের মাঝে এমন একটা খটকা লাগে, তাই লোকটিকে বলি, ভাই আপনি চাদর দিয়ে এভাবে মুখ ঢেকে রেখেছেন কেন? আপনি কি আপনার চেহারাটা দেখাবেন? আমার কথা শেষ হওয়ার পরে লোকটি তার মুখ থেকে চাদর সরালেন। চেহারাটা দেখে আমি হতবাক হয়ে গেলাম। এটা কিভাবে সম্ভব? একটু আগে মারা যাওয়া মানুষটি জিন্দা হলো কিভাবে? আমার মুখ থেকে তখন আর কোনো কথা বের হচ্ছিল না। একসময় মনে হচ্ছে শরীর দুর্বল হয়ে আসছে আর আমি জ্ঞান হারাতে যাচ্ছি। তারপরে আর কিছু মনে নেই। হুঁশ আসার পরে দেখি আমার বন্ধুসহ তার পরিবারের লোকজন আমার চারপাশে বসে আছে, আর কে যেন আমার মাথায় পানি ঢালছে। থ্যাংক ইউ সো মাচ। আজকের এপিসোডটা এই পর্যন্ত ছিল। আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর এরকম ধরনের গল্প পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর এখনই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।